এদিকে সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে সিবিআই, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় এবার দুর্নীতির অভিযোগ টালা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হলো। কি দুর্নীতি, কোন দুর্নীতির কথা বলা হচ্ছে এখানে, কোন দুর্নীতির জন্য মামলা করা হয়েছে টালা থানায়? আমার সঙ্গে অমিত রয়েছেন, প্রতিনিধি বলতে পারবেন, সরাসরি রয়েছেন অমিত। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে টালা থানাতে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করল কলকাতা পুলিশ। রাজ্যের আইএস দেবল ঘোষ তিনি টালা থানাতে লিখিত অভিযোগ করেন, সরকারি টাকা তছরূপ করেছেন এই সন্দীপ ঘোষ, এই মর্মে কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। লিখিত অভিযোগ জানান রাজ্যের আইএস অফিসার। এরপরই সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই গতকাল টালা থানাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ সেই তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবে এই সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজে, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ কিন্তু সামনে আসছে। আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, অনিয়মের অভিযোগ সামনে আসছে, টেন্ডার ছাড়া বা কোনো থার্ড পার্টিকে দিয়ে আরজিকরে বিভিন্ন কাজ করিয়েছেন, এই অভিযোগগুলো সামনে আসছে। এই ধরনের অভিযোগের মাঝেই এবার সরাসরি আর্থিক অভিযোগের তথ্য সামনে এসছে এবং রাজ্যের এক আইএস অফিসার তিনি টালা থানাতে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই টালা থানা সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারাতে মামলা রুজু করল। অতনু, একের পর এক অভিযোগ, দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, একের পর এক অভিযোগ স্বাস্থ্য ভবনে জমা পড়েছে, স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে তার বিরুদ্ধে। এবার সেই সব অভিযোগের তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম অর্থাৎ সিট গঠন করা হলো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ, প্রতিনিধি সরাসরি। সোমরাজ, কত অভিযোগ বা কতদিন আগে থেকে এই অভিযোগগুলো জমা পড়েছে? দেখো, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যে এসআইটি গঠন করেছে, সেই এসআইটি বা সিটের কাছে যে অভিযোগগুলি এসেছে তা মূলত 2021 সালের পরবর্তী। কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের যে ভিজিলেন্স শাখা আছে, সেই ভিজিলেন্স শাখার কাছে এখনো পর্যন্ত 2টি অভিযোগ জমা পড়েছিল। যে 2টি অভিযোগের প্রেক্ষিতেই সিটের যে 4 জনের সদস্য, যে 4 আইপিএস কে এই সিটের সদস্য করা হয়েছে, এই 4 জন আইপিএস এই 2টি অভিযোগকে নিয়েই মূলত তদন্ত শুরু করছে। খুব শীঘ্রই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে। মূলত যে 2টি অভিযোগ ভিজিলেন্সের কাছে জমা পড়েছে, তার মধ্যে একটি অভিযোগ অর্থনৈতিক দুর্নীতি সংক্রান্ত, আরেকটি অভিযোগ পরীক্ষা সংক্রান্ত। এই 2টি অভিযোগকে নিয়েই মূলত সন্দীপ ঘোষকে ডাকা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। গতকাল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই এসআইটি গঠন করার পরই গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে বৈঠক হয়। সিটের 2 সদস্য তারা স্বাস্থ্য দপ্তরে যায়। স্বাস্থ্য দপ্তরে গিয়ে প্রথমত যিনি ভিজিলেন্সের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। যে অভিযোগগুলি জমা পড়েছে সন্দীপ ঘোষ তথা আরজিকরের বিভিন্ন সময় 2021 সালের পরবর্তী সময়, সেই অভিযোগগুলি নিয়ে তারা আলোচনা করেন এবং অভিযোগের প্রত্যেকটি কপি তারা নিয়ে আসেন। নিয়ে আসার পর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বৈধতা, অর্থাৎ যে অভিযোগগুলি জমা পড়েছে, যারা অভিযোগ জমা দিয়েছিলেন তাদেরকে ডাকা হবে, তাদের সঙ্গে সন্দীপ ঘোষকেও বসানো হবে। কারণ যে অভিযোগগুলি হয়েছে, একটা হচ্ছে টেন্ডার সংক্রান্ত অভিযোগ, আরেকটি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত অভিযোগ। এই 2টি অভিযোগই বিশেষত ভিজিলেন্সে জমা পড়েছিল। যেহেতু ভিজিলেন্সে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতেই এই এসআইটি বা সিট তদন্ত করবে, তাই ভিজিলেন্সে যে অভিযোগগুলি জমা পড়েছে সেই অভিযোগগুলি কপি তারা নিয়ে এসেছেন এবং খুব শীঘ্রই চলতি সপ্তাহের মধ্যেই সন্দীপ ঘোষকে তারা ডাকবেন। ডেকে এই যে অভিযোগগুলি জমা পড়েছে তার প্রেক্ষিতে তার অবস্থান কি তার জানার চেষ্টা করা হবে। তার সঙ্গে যারা অভিযোগ জমা দিয়েছিলেন তাদেরকেও ডাকা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। গতকাল রাতেই স্বাস্থ্য ভবনে তারা গিয়েছিলেন, সিটের সদস্যরা 2 সদস্য গিয়ে বিভিন্ন অভিযোগের কপি তারা নিয়ে এসেছেন। ধন্যবাদ সোমরাজ। একের পর এক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, একেবারে অভিযোগের পাহাড়। কি কি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কয়েকটা নমুনা দেখাই আপনাদের। আরজিকরের ভিতরে কোথায় কোথায় কিভাবে দুর্নীতি করা হয়েছে, টাকা তোলা হয়েছে, নিজের পছন্দের ভেন্ডারকে দিয়ে টেন্ডার ছাড়া কাজ করিয়ে নিয়ে, দেখবেন। শুনুন তাহলে। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ রয়েছে সরাসরি। অভিজিৎ, 2-1টা নমুনা যদি আমরা একটু জানতে পারি, সন্দীপ ঘোষ কিভাবে দুর্নীতি করেছেন বলে অভিযোগ হচ্ছে। আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ।
তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে বারবার লিখিত অভিযোগ করেছিলেন। এমনকি গত বছর জুলাই মাসে তার আগে যখন তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর তিনি সন্দীপ ঘোষ, সেখানকার প্রাক্তন সুপার সঞ্জয় পতিত সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই, কোনো মিটিং ছাড়াই হাসপাতাল চত্বরে নানান রকমের নির্মাণ করা হয়েছে। খাবারের দোকান, তিনটে সুলভ শৌচালয় নির্মাণ, 5টি খাবারের দোকান, 3টি ক্যান্টিন, একটি ক্যাফেটেরিয়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগ। 3 জন নির্দিষ্ট ভেন্ডারের সঙ্গে অবৈধভাবে তার যোগসাজশ ছিল এবং এই 3 জন ভেন্ডারই সমস্ত কাজের বরাত পেয়েছিলেন। কোটি টাকার ওপর যে সমস্ত টেন্ডার, তাতে নিয়ম বহির্ভূতভাবে নির্দিষ্ট কয়েকজন পছন্দের লোককে পাইয়ে দেওয়া হতো প্রতিনিয়ত। এবং শুধু এই ধরনের অভিযোগ নয়, এর সঙ্গে অ্যাকাউন্ট অফিসারের সমস্ত কিছু নিয়ম নীতিকে অগ্রাহ্য করে পছন্দের লোককে যাতে দ্রুত টাকা দেওয়া যায় তার জন্য চাপ দিতেন। হাসপাতালের বিভিন্ন জায়গাতে পিডব্লিউডি যে কাজ করে, যে সিভিল এবং ইলেকট্রিক্যাল, তাদেরকে বাদ দিয়ে বাইরে থেকে থার্ড পার্টিকে দিয়ে সেই কাজ করানো হতো। একাডেমিক ফান্ডের তছরূপ, হাসপাতালের যে কোনো কাজের জন্য বিভিন্ন রকম ভাবে টাকা দিতে হতো। বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বর্জ্য এই সন্দীপ ঘোষের নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বাইরে বিক্রি করা হতো। নানান বেনামি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। হাসপাতালের ভেতরে কলকাতা পুরসভা বা স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে 2 হুইলার পার্কিং করা হয়েছিল, সেখান থেকে টাকা যেত সন্দীপ ঘোষের কাছে। কলেজ হোস্টেলের ক্যান্টিন, নতুন মেয়েদের হোস্টেলের যে ক্যান্টিন, হাসপাতালের ভিতরে ক্যাফেটেরিয়া, সমস্ত কিছু সেখানে তৈরি করা হয়েছিল। এমনকি চুক্তি ভিত্তিক কর্মী যারা অত্যন্ত কম টাকা পায় তাদেরকেও বাদ দেওয়া হয়নি। তাদের নিয়োগের ক্ষেত্রেও পয়সার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল। এবং মেডিকেল এডুকেশনের যে সার্ভিসের যে চিকিৎসকরা, তাদেরকে অর্থের বিনিময়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বিভিন্ন জায়গাতে বদলি করার হুমকি দেওয়া হতো, তার বিনিময়ে টাকা দেওয়া হতো। সমস্ত ভেন্ডারদের কাছ থেকে 20% কমিশন আদায় করা হতো। কোভিড ফান্ডের, করোনা ফান্ডের সময় যে টাকা এসেছিল তা অপব্যবহার করা হয়েছিল। তা দিয়ে তিনি নিজস্ব জিম বানান, বিলাসবহুল চেম্বার তৈরি করেন, ডাইনিং টেবিল, রেফ্রিজারেটর, একটি এক্সিকিউটিভ চেয়ার কিনেছিলেন। একের পর এক দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতিতে মানে বারবার তোমার কথা শুনে মনে হচ্ছে ওয়ান ম্যান মিশন। সন্দীপ ঘোষ মানে আর্যিকর মানেই সন্দীপ ঘোষ ছিল। ক্যাফেটেরিয়া হোক বা যে কোনো নির্মাণ, সন্দীপ ঘোষ। কোনো ইঞ্জেকশন আসছে, সন্দীপ ঘোষ বেরোচ্ছে, সন্দীপ ঘোষ। সব জায়গাতেই তার দখলদারি ছিল, তার নিয়ন্ত্রণে ছিল, তার কন্ট্রোলে ছিল। সে সময় যিনি ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী, তিনিও ক্যামেরার সামনে একই কথা বলছেন। কত অভিযোগ তার বিরুদ্ধে, সেই সব অভিযোগ তিনি করে এসেছেন স্বাস্থ্য দপ্তরে। শুনুন। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন। সেই নোটশিটেও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মানে মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আর্জি করা হয়, প্রমোশনের লিস্ট আর্জি করা হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম। আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম। ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবেন। পাহাড়ে বসেছিলেন সন্দীপ ঘোষ, ডেপুটি সুপার, তৎকালীন ডেপুটি সুপার। সে প্রসঙ্গে বলতে গিয়ে তাকে বলছেন মেডিকেল মাফিয়া। তো সেই সন্দীপ ঘোষ এবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে। 1, 2, 3, 4 পেরিয়ে আজ 5ম দিন। কি জানতে চাইছে তার থেকে সিবিআই, জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। দেখো, আর্জিকরের মামলায় ফের আজ তলব করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন সিটিও কমপ্লেক্সে। আজকে 5ম দিন, এবং 5ম দিনেও তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই আধিকারিকরা, কারণ তার বয়ানে যথেষ্টভাবে কিন্তু সন্তুষ্ট নন সিবিআই কর্তারা। তাই বারবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার কাছ থেকে যে দুটি বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। এক, যে ঘটনা ঘটার পরে যে রিনোভেশনের যে কাজ পার্শ্ববর্তী অঞ্চলে করা হচ্ছিল, তার পারমিশন তিনি কেন
দিয়েছিলেন, সেখানে কি কোনো প্রমাণ লোপাটের সেই তার কি কোনো প্রভাব আছে? দ্বিতীয়ত আরেকটি, যে আরজিকরের ঘটনায় বারবার প্রাক্তন প্রিন্সিপালের সন্দীপ ঘোষের মুখে শোনা গেছে নির্যাতিতার নাম। একজন দায়িত্ববান চিকিৎসক হিসাবে তিনি কি করে নির্যাতিতার নাম তিনি নিয়েছিলেন? অর্থাৎ কোথাও গিয়ে কি কোনো ঘটনার মোড় তিনি ঘোরানোর জন্য বা ঘটনাকে লোভ করে দেখার জন্য সন্দীপ ঘোষ বারবার নির্যাতিতার নাম নিয়েছিলেন? তার কারণ আত্মহত্যা বলে পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ অভিযুক্তকে কি কখনো আড়াল করার চেষ্টা করছিল তারা? এই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই তার যে বয়ান এবং প্রাক্তন সুপারের যে বয়ান, তার মধ্যে যথেষ্টভাবে বিস্তর ফারাক রয়েছে। সেই কারণেই আজকে পঞ্চমবারের জন্য ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর 4 থেকে 5 জন টিমের আধিকারিকরা, এবং তার বয়ান কিন্তু রেকর্ড করা হচ্ছে, স্টেটমেন্ট রেকর্ড করা হবে আজকে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। ইতিমধ্যে তোমাকে জানাই যে এই প্রসঙ্গে টালা থানায় যে অভিযোগ হয়েছে, অর্থাৎ বারবার নির্যাতিতার নাম কেন বলা হয়েছে, সেই বিষয়টিও কিন্তু সিবিআই আধিকারিকরা নজরে রাখছেন। কারণ সিবিআই ইতিমধ্যেই যেহেতু মামলা তদন্তভার হাতে নিয়েছে, তারা এই মামলাটি যেহেতু দেখছে, সেই অবস্থায় কলকাতা পুলিশ যেহেতু মামলাটি করেছে, গুরুত্বপূর্ণ জায়গা এখানে আজ পঞ্চম দিন। এর আগে 4 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ পঞ্চম দিন। ঘুরিয়ে ফিরে সেই একই প্রশ্ন, যে প্রশ্নগুলো সূত্র খুঁজে দেবে, যে প্রশ্নের উত্তরগুলো পাওয়া গেলেই হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, সেই প্রশ্নের উত্তর মিলছে না সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করে। তাহলে তিনি মিথ্যা কথা বলছেন, তাহলে তিনি অসহযোগিতা করছেন, তাহলে তিনি বিভ্রান্ত করছেন তদন্তকারীদের। তা জানতে পলিগ্রাফ টেস্ট করা হবে, এবং পলিগ্রাফ টেস্ট শুধু তার নয়, সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট হবে। সিবিআই হেফাজতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই স্ক্যানারে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই দুজনেরই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এই টেস্ট করাতে আদালতের অনুমতি দরকার। সঞ্জয়ের জন্য সেই অনুমতি সিবিআই পেয়ে গিয়েছে। কেউ তদন্তে সহযোগিতা করছেন নাকি মিথ্যে বলছেন, এই বিষয়টি যাচাই করতেই পলিগ্রাফ টেস্ট করা হয়। কেউ মিথ্যা বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয় কমে যায় অথবা বেড়ে যায়। পলিগ্রাফ টেস্টে সবই ধরা পড়ে। The polygraphy test actually it is called a lie detector test বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে, দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস। অনেক তো সময় পেরিয়ে গেছে, যেহেতু যদি চিকিৎসকের কোনো হয় তাহলে সে সেটাকে আরো বেশি হজম করতে পারবে, কারণ সে কায়দা কানুনগুলো জানে। যদি অপরাধী বলে যাকে ধরা হয়েছে তার হয়, সে হয়তো অতটা জানে না বলে তার পক্ষে হজম করা একটু অসুবিধা, জিনিসটাকে বাইপাস করা। জানা গিয়েছে সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায়ের বয়ানে সন্তুষ্ট নন সিবিআই এর অফিসাররা। সন্দীপ নাকি প্রথমে সিবিআই কে সেমিনার হলের একাধিক দরজার কথা জানাননি। সিবিআই তদন্ত করে জানতে পেরেছে মৃতদেহ যে সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হলের 2টি দরজা, একটি সামনে আরেকটি পিছনে। একটি সিঁড়ি দিয়ে উঠে পিছনের দরজার সামনে যাওয়া যায়। সিসি ক্যামেরায় নাকি দেখা গিয়েছে সামনের দরজা দিয়ে সেমিনার হলে ঢোকে সঞ্জয় রায়, কিন্তু পিছনের দরজা দিয়েও কি কেউ ঢুকেছিল? আরজিকরের ঘটনার পিছনে কি তাহলে একাধিক অপরাধী? উত্তর পেতে 3D লেজার স্ক্যানার দিয়ে এদিন ফের আরজিকরের সেমিনার হলের ডিজিটাল ম্যাপিং করে সিবিআই। সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা নিয়েও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জবাবে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ নাকি এ প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলেছেন, অনেক প্রশ্নের উত্তরও নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন। ধৃত সিভিক ভলান্টিয়ারও তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি সিবিআই এর। এই দুজনেরই এবার তাই তারা পলিগ্রাফ টেস্ট করতে চায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যা যা বলেছেন তা কতটা ঠিক সেটা যাচাই করতে এদিন ফের নিহত চিকিৎসকের বাড়িতেও যান সিবিআই অফিসাররা, পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেন। নিউজ 18 বাংলা। কি হয়েছিল, কি হয়েছিল, এই সব খুঁজছে সিবিআই। কিন্তু কতটা নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাকে, ওই চিকিৎসককে, তার একটা ধারণা তৈরি হতে পারে যদি আপনি পোস্টমর্টেম রিপোর্ট দেখেন। যে পোস্টমর্টেম রিপোর্ট
এখন আমাদের কাছে যে পোস্টমর্টম রিপোর্ট বলছে শরীরে 21টা আঘাতের চিহ্ন রয়েছে, শরীরে 21টা আঘাতের ক্ষত। খুন কিভাবে? শ্বাসরোধ করে জামা অন্তর্বাস ছিঁড়ে ফেলা হয়, মাথা থেকে হাঁটু পর্যন্ত 21টি আঘাতের চিহ্ন। নির্যাতিতাকে গলা টিপে খুন করা হয়েছে এবং তার আগে যৌন নির্যাতন করা হয়েছে। যৌন নির্যাতনের প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে। বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা করে ব্যাকআপ, আমার গাড়িটাও দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন করেছেন চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা। তাদের নিরাপত্তা চাই। এবার নিউ টাউনে নার্সের শ্লীলতাহানির অভিযোগ। এক নার্সের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিনি যখন ডিউটি থেকে ফিরছিলেন সে সময় তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। 18ই আগস্টের ঘটনা। অনুপ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে ফোনে। অনুপ, কি হয়েছিল? পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করে কি পেয়েছে? গত রবিবার নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে কর্মরত নার্স মাগুয়াটির মতো বাসিন্দা যখন নিউ টাউন টাটা মেডিকেলের হাসপাতাল যখন যাচ্ছিল বেসরকারি হাসপাতালে, সেই সময় সন্ধ্যাবেলা যখন কাজ সেরে ফেরে বাড়ি ফেরার পথে সেই সময় কিন্তু শ্লীলতাহানি করা হয়। আজিজ মোল্লা পাথরঘাটার এক বাসিন্দা, তিনি কিন্তু শ্লীলতাহানি করে বলে অবস্থায় অভিযোগ। সাইকেলে করে প্রথমে কটূক্তি করে, এরপরে সেই নার্সের গায়ে কিন্তু আপত্তিকর অবস্থায় হাত দেয়। এরপরেই একেবারে নার্স তখন চিৎকার করে। পরবর্তী ক্ষেত্রে তখন যুবক কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এলাকার মানুষ প্রথম ছুটে আসে। পরবর্তী ক্ষেত্রে টেকনোসিটি থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের হলে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই আজিজ মোল্লা পাথরঘাটা যিনি বাসিন্দা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। কিন্তু একেবারে সন্ধ্যাবেলায় যখন তিনি সেই বেসরকারি হাসপাতাল যেখান থেকে ফিরছিলেন সেই সময় কিন্তু আচমকা সাইকেলে করে এসে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এই অভিযোগটা এমনটা কিন্তু পুলিশের কাছে স্পষ্ট। সেই ফুটেজ ইতিমধ্যে যেমন পুলিশ খতিয়ে রেখেছে, অন্যদিকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, আজকে বারাত আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। নিরাপত্তার দাবি করছেন চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা। নিরাপত্তা সুরক্ষার দাবি যখন উঠছে ঠিক সেই সময় পুরুলিয়া হাসপাতালের ছবি আপনাদের দেখাই। আমাদের কাছে খবর ছিল এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের পাশে যে শৌচালয়, মহিলাদের সেই শৌচালয়ের ওখানে কি হয়। আমরা ক্যামেরা নিয়ে যাই আর তারপর দেখুন। পুরুলিয়া মেডিকেল কলেজ, আমাদের ক্যামেরা ধরা পড়লো। দেখুন কি মদ খাচ্ছ? হ্যাঁ, হাসপাতালের ভিতরে তোমরা, এখানে তো শৌচালয়, এখানে মহিলারাও আসে। মা এখন বন্ধ আর আসলো না। আর ঠিক তো নয়, কিন্তু কি করে 10 মাসে কোনোদিন 10 মাসে হাসপাতালটা মদ খাওয়ার জায়গা নাকি? এখানে তো মহিলাদের শৌচালয় আছে, এখানে তো মহিলারা আসবে আর তোমরা মদ খেয়ে ডিউটি করবে। ঠিক আছে, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আর খাবো না হলো তো খাচ্ছ দেখানো? কই খাই? ওই তো তোমার বোতল নামানো আছে। একটাই তিনটে না, ততটুকু হবে, এতটুকু। ও আচ্ছা, এতটুকু। মহিলা শৌচালয়, রোগীর আত্মীয়রা, তাদের সবসময় সেখানে যেতে হয়। তার পাশেই এই মদের আসর। তারা কতটা অস্বস্তিতে পড়েছেন শুনুন। 10 মাসে হাসপাতালটা মদ খাওয়ার জায়গা নাকি? রাত্রির দিকে ক্লাস থাকে, তো হ্যাঁ এরকম হলে তো খুবই আনসেফ। সেটা তো ওটা অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের উচিত সিসিটিভি ক্যামেরা, বেটার লাইটিং, বেটার সিকিউরিটি মেজার্স। একটা হসপিটাল প্রেমিসেসের মধ্যে এরমভাবে যেখানে খুবই আনএথিক্যাল এবং মানে একদমই করা উচিত না, হতে দেওয়া উচিত না। যারা করেছে তাদের এগেনস্টে অবশ্যই স্ট্রিক্ট মেজার্স তো নেওয়া উচিত। গার্লস টয়লেটের পাশে মদের আসর যদি বসে, পরের দিন এমনি একটা বড় ঘটনা হবে না, সেটার কি গ্যারান্টি? তাই একটাই দাবি থাকবে আমাদের অথরিটির কাছে, যাতে আমাদের সিকিউরিটি আরও স্ট্রং করা হয়। এখান থেকে 100টা স্টুডেন্টস যাবে ওখানে সদরে ডিউটি করতে, তো তখন কিছু হবে না কি সেটা গ্যারান্টি কে নেবে? এই মুহূর্তের বড় খবর আপনাদের দেখাবো। আর্জি করে কেন্দ্রীয় বাহিনী আর্জি করে।
মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, কি খবর পাচ্ছি? সুপ্রিম কোর্টের নির্দেশ আর্জি করে কেন্দ্রীয় বাহিনী। মৈত্রী রয়েছেন। মৈত্রী, কি খবর আছে আমাদের কাছে? মৈত্রী, আমার কথা শোনা যাচ্ছে, আর্জি করে সিআরপিএফ মোতায়েন থাকবে, সিজেআই বলছে। কেন, কি পর্যবেক্ষণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের? দেখো, আজকে সিজিআই তরফ থেকে কিছুক্ষণ আগেই আমরা যেরকম বলছিলাম যে ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানানো হয় এবং সেই সময় ডাক্তারদের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে 14 তারিখ রাতে শুধু হাসপাতাল নয়, হস্টেলেও হামলা চালিয়েছিলেন হামলাকারীরা এবং সেখানে খুব কম সংখ্যক রেসিডেন্ট ডক্টরস এবং মেল এবং ফিমেল রেসিডেন্ট ছিলেন। এখানে 30-40 জন ফিমেল রেসিডেন্ট ছিলেন, 16-17 জন মেল রেসিডেন্ট ডাক্তার ছিলেন এবং যাদেরকে হুমকি দেওয়া হয়। ফলে তারা এখন এই মুহূর্তে তারা আতঙ্কিত। প্রধান বিচারপতি বলছেন যে তাদের কাজে ফেরার জন্য, কিন্তু তারা আতঙ্কিত হয়ে রয়েছেন তারা কিভাবে কর্মক্ষেত্রে ফিরতে পারেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই তখন সুপ্রিম কোর্টের নির্দেশ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে শুধু হাসপাতালেই নয়, হস্টেলে। এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি নিশ্চিত করেন যে পর্যাপ্ত পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কেন্দ্রের তরফ থেকে এবং আরজি করের যে প্লেস অফ অকারেন্স এবং একই সঙ্গে আরজি কর হাসপাতাল এবং জুনিয়র ডাক্তারদেরকে পর্যাপ্ত প্রোটেকশন দেওয়া হবে। হস্টেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং সমস্ত রকমের প্রোটেকশন দেওয়া হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের কাছ থেকে তার মতামত চাওয়া হয় এবং তিনি জানান যে তাতে এতে রাজ্যের কোনো আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তার গোটা বিষয়টির দায়িত্বই কিন্তু হবে কেন্দ্রের। সেই বিষয়টিও কিন্তু কেন্দ্রের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সব বিষয়টি সম্পর্কে তাদেরকে তাদেরকে জানানো হোক আন্দোলনকারীদের এবং তাদেরকে কাজে ফিরতে বলা হয়েছে এবং সেই গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জানাতে বলা হয়েছে। ফলে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে সেদিন রাতে শুধু নয়, 14 তারিখ রাতে শুধু হাসপাতালে নয়, হোস্টেলেও আক্রমণ হয়, হুমকি দেওয়া হয়, কাজে যেতে ভয় পাচ্ছেন তারা আতঙ্কে রয়েছেন। তাদের যে বলা হয়েছে যে তারা এবার রোগীর পরিষেবা দিন, কিন্তু সেই পরিষেবা দিতে গেলে তারা আতঙ্কে রয়েছেন, তারা যেতে পারছেন না। তখন ডাক্তারদের কর্মক্ষেত্রে ফেরা এবং নিরাপদে কাজ করা সুনিশ্চিত করতে সিআরপিএফ মোতায়েন, সুপ্রিম নির্দেশ।